টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে দুটো সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। দেখো, তোমাদের ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা। এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, দুটো 2 নম্বরের প্রশ্ন এবং দুটো 3 নম্বরের প্রশ্ন এবং দুটো 5 নম্বরের প্রশ্ন থাকবে। ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি ধারা, এখান থেকে তোমাদের দুটো এমসিকিউ, দুটো 1 নম্বরের প্রশ্ন, দুটো 2 নম্বরের প্রশ্ন, দুটো 3 নম্বরের প্রশ্ন এবং দুটো 5 নম্বরের প্রশ্ন থাকবে। এইভাবে মোট তোমাদের 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। এবার দেখো, তোমাদের প্রথমে যে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, গ্রিক ঐতিহাসিক ড্যাশ ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন? অপশন কি আছে দেখো, প্লেটো, থুকিডিডিস, হেরোডোটাস। উত্তর হচ্ছে হেরোডোটাস। পরের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন গোপাল, ধর্মপাল, দেবপাল নাকি রামপাল? উত্তর হচ্ছে ধর্মপাল। পরের প্রশ্ন, ভারতে প্রথম মুসলমান আক্রমণ হয় 1192 খ্রিস্টাব্দে, 632 খ্রিস্টাব্দে নাকি 712 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 712 খ্রিস্টাব্দে। নেক্সট, দীপঙ্কর সিজ্ঞান কোন বৌদ্ধ মহাবিহারের মহাচার্য ছিলেন? নালন্দা নাকি বিক্রমশীল নাকি জগদ্দল নাকি সোমপুরী? উত্তর হচ্ছে বিক্রমশীল। পরের প্রশ্ন, বাংলাদেশের চট্টগ্রামের উপকূলাঞ্চল প্রাচীন যুগে পরিচিত ছিল নারকেল নামে, হরিকেল নামে, হ্যারিকেন নামে নাকি বরেন্দ্র নামে? উত্তর হচ্ছে হরিকেল নামে। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলিতে এক কথায় উত্তর দাও। 1 × 10 = 10। প্রথম প্রশ্ন, সিদ্ধাচার্য কাদের বলা হতো? উত্তর লিখবে বজ্রযান ও তন্ত্রযান বৌদ্ধ মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। নেক্সট, চক্র পাণিদত্ত কে ছিলেন? উত্তর লিখবে চক্র পাণিদত্ত ছিলেন একজন চিকিৎসা বিজ্ঞানী। নেক্সট, অতীশ দীপঙ্করের সমাধিস্থল কোথায় অবস্থিত? উত্তর লিখবে অতীশ দীপঙ্করের সমাধিস্থল তিব্বতের লাসার কাছে অবস্থিত। পরের প্রশ্ন, হুদুদ অল আলম গ্রন্থটি কি ধরনের গ্রন্থ? উত্তর লিখবে ভূগোল গ্রন্থ। পরের প্রশ্ন, বল্লাল সেন কোন পাল রাজাকে যুদ্ধে পরাস্ত করেছিলেন? উত্তর লিখবে বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে যুদ্ধে পরাস্ত করেছিলেন। নেক্সট, ইতিহাসের সময়কে কিভাবে ভাগ করা হয়েছে? উত্তর লিখবে ইতিহাসের সময়কে প্রাচীন, মধ্য ও আধুনিক এই 3 যুগে ভাগ করা হয়েছে। নেক্সট, চর্যাপদের মধ্যে দিয়ে কোন কোন ছবি ফুটে ওঠে? উত্তর লিখবে চর্যাপদের মধ্যে দিয়ে পাল যুগের বাংলার পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে ওঠে। নেক্সট দেখো, এলাহাবাদ প্রশস্তি কে উৎকীর্ণ করেন? উত্তর লিখবে সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রামের মূল কেন্দ্র কোনটি ছিল? উত্তর লিখবে ত্রিশক্তি সংগ্রামের মূল কেন্দ্র ছিল কনৌজ। লক্ষণ সেনের রাজসভার সবচেয়ে উল্লেখযোগ্য কবি কে ছিলেন? উত্তর লিখবে লক্ষণ সেনের রাজসভার সবচেয়ে উল্লেখযোগ্য কবি ছিলেন গীত গোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব। তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, গীত গোবিন্দম এই কাব্যটি কার রচনা? তো সেখানে তোমরা উত্তর লিখবে জয়দেব। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 2 × 5 = 10। প্রথম প্রশ্ন, খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমন ভাবে গড়ে উঠেছিল? উত্তর লিখবে খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে বাংলার বাইরে উত্তর ও দক্ষিণ ভারতে বেশ কিছু নতুন আঞ্চলিক রাজ্যের উদ্ভব ঘটে, যাদের মধ্যে অন্যতম ছিল উত্তর ভারতের পাল, গুজরাপতিয়ার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ। এই সকল আঞ্চলিক রাজ্যগুলি নিজেদের শাসন ব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় শক্তিশালী ব্যক্তিদের অস্তিত্ব মেনে নিয়েছিল। এমনকি বহু ক্ষেত্রে বড় বড় জমির মালিক ও যোদ্ধা নেতাদের সামন্ত, মহাসামন্ত বা মহামণ্ডলেশ্বর উপাধিতে ভূষিত করে গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেছিলেন। পরবর্তীতে এরা উক্ত সামন্ত মহাসামন্ত থেকে খাজনা ও উপঢৌকন পেত। এমনকি যুদ্ধকালীন পরিস্থিতিতে সামন্ত মহাসামন্তরা ওই সকল আঞ্চলিক রাজাদের সৈন্য দিয়ে সাহায্য করত। এইভাবে খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে গড়ে ওঠা আঞ্চলিক রাজ্যগুলি নিজেদের শাসনতান্ত্রিক অস্তিত্ব অক্ষুণ্ণ রাখতে সম্ভবপর হয়েছিল। পরের প্রশ্ন,
ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর লিখবে দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেহ ব্যবস্থা বলা হয়। নেক্সট, ত্রিশক্তি সংগ্রাম কি? উত্তর লিখবে প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রামের তিনটি শক্তি হলো বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। আর এই দ্বন্দ্বের কারণ কনৌজ দখলের জন্য পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রামের কারণগুলি হলো, যাকে প্রথমত দিয়ে লেখা আছে, সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানী কনৌজ মহোদয় শ্রী বা শ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেছিল। হর্ষবর্ধনের পরবর্তীকালে কনৌজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়। কনৌজ সাম্রাজ্যবাদের প্রতীকে পরিণত হয়। এই সময় বোঝা গিয়েছিল যে কনৌজ দখল করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে। দ্বিতীয়ত, গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতে মগধের যে মর্যাদা ছিল, হর্ষবর্ধনের পতনের পর কনৌজ সে গুরুত্ব লাভ করে। হর্ষ পরবর্তী যুগে উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের সম্রাটদের কাছে কনৌজ দখল করা ছিল মর্যাদার প্রতীক। তৃতীয়ত, কনৌজ অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য ভারতের রাজাদের কাছে লোভনীয় ছিল। তাছাড়া কনৌজ ছিল গাঙ্গেয় উপত্যকার কৃষি সম্পদে সমৃদ্ধ অঞ্চল। কনৌজের ভালো অর্থনৈতিক অবস্থা ভারতীয় রাজাদের প্রলুব্ধ করে। তো এটা ত্রিশক্তি সংগ্রাম কি, এটা 2 নম্বরের যদি তোমাদের আসে সেক্ষেত্রে একটু ছোট করে লিখলে হবে। যদি 5 নম্বরে আসে সেক্ষেত্রে এটা লিখলে তোমাদের কিন্তু পারফেক্ট হবে। পরের প্রশ্ন, সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন? তো দেখো, এর উত্তরটা আমি আর পড়ছি না, এর উত্তরটা যেটা ডিসপ্লে করছি। এভাবে শুরু করবে, সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল। এইভাবে শুরু করবে, যেমন করে ডিসপ্লে হচ্ছে ঠিক তেমন ভাবেই কিন্তু তোমরা এর উত্তরটা লিখবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলে লিখে নিয়েছো। দেখো নেক্সট, দেখো 3.5 হিজরত কি? হযরত মুহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরের প্রশ্ন, গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও। তো দেখো, গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয়টা এখানে লেখানো হচ্ছে, তোমরা একটু দেখে নিও। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতে ভিডিওটা ভালো লাগবে না। দেখো, যেমন যেমন ডিসপ্লে হচ্ছে ঠিক তেমন ভাবেই তোমরা কিন্তু এর উত্তরটা লিখবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে দেখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন দেখো, মাৎসন্যায় বলতে কি বোঝো? পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও। মাৎসন্যায় হচ্ছে বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজা হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা এবং কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করে। ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসন্যায় বলা হতো। এটা 2 নম্বরের প্রশ্নেও আসতে পারে যে মাৎসন্যায় কাকে বলা হয়। তারপরে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। আর পাল রাজাদের আদি নিবাস ছিল বাংলার বরেন্দ্র অঞ্চলে। আর বাংলার পাল শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। তারপরে লিখবে, গৌড়ের রাজা শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর ধরে বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। এই সময় বাংলায় চরম অরাজক ব্যবস্থা মাৎসন্যায় চলে। অরাজক অবস্থার অবসানের জন্য বাংলার প্রভাবশালী লোকেদের সভা প্রকৃতিপুঞ্জ 750 খ্রিস্টাব্দে গোপাল নামে এক সামন্ত রাজাকে বাংলার রাজা নির্বাচন করেন। ফলে এই সময় থেকে বাংলার পাল বংশের রাজত্ব শুরু হয়। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নিও। এবার দেখো পরবর্তী কি প্রশ্ন আছে। দেখো পরবর্তী 4.2, শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। দেখো, এর উত্তরটা আমি এখানে ডিসপ্লে করছি, তোমরা দেখে নিও, আমি আর পড়লাম না। এভাবে শুরু করবে, বাংলাদেশের প্রথম সর্বভারতীয় পর্যায়ের উল্লেখযোগ্য নরপতি শশাঙ্ক ছিলেন মনে প্রাণে শৈব ধর্ম বা শিবের উপাসক। ঠিক আছে, আর্য মঞ্জুশ্রী মূল কল্প নামক বৌদ্ধ গ্রন্থে ও হিউয়েনসাং তার ফো কিউ কিং নামক ভ্রমণ বিবরণীতে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে বর্ণনা করেছেন। ঠিক আছে, এইভাবে তোমরা লেখা শুরু করবে, যেমন করে এখানে লেখা হয়েছে ঠিক
তেমনিভাবে তোমরা লেখা শুরু করবে। দিয়ে সবশেষে সুতরাং শস্যাঙ্কের প্রতি লেখকরা বিদ্বেষমুক্ত ছিলেন না এবং তাদের মতামত কিছুটা অতিরঞ্জিত ছিল। এটা কিন্তু দুটো পার্টেই লেখানো হয়েছে, একটা পক্ষে মত একটা বিপক্ষে মত, দুটো পার্টে কিন্তু লেখানো হয়েছে। এই উত্তরটা ভালো করে তোমরা দেখে নিও, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের হলিস্টিক প্যাটার্নজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের এই পরবর্তীতে কোন সাবজেক্টের প্রশ্ন চাও সেটা কমেন্টে জানাবে, এবং কমেন্টে সেই সঙ্গে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর এটাই যে হুবহু তোমাদের পরীক্ষায় আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা যে 4টে সেটের প্রশ্ন উত্তর দিয়েছি সেটা ভালো করে দেখো, এরপর আরো 3-4টে সেট দেবো, সেগুলো ভালো করে দেখবে এবং সর্বোপরি বইটা খুঁটিয়ে পড়বে। তাহলে দেখবে পরীক্ষার মানে সাফল্য নিশ্চিত। পরীক্ষা সেই তোমাদের বেশি সময় নেই, তোমরা সবাই মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো।